সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কালো ছড়ি গল্পের অংশটি আমি আজকে পড়ে শোনাব। মুরারিবাবু প্রত্যেক দিনের মতো মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলেন আজকেও। ডাক্তারের পরামর্শ, এই বয়সে রোজ ভোরবেলা অন্তত 1 ঘন্টা হাঁটাচলা করলে হার্টের অবস্থা ভালো থাকে। আঁকা বাঁকা গলিতে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় এসে পড়লেন। তারপর আর কিছু দূর হাঁটলেই একটা পার্কটা গোটা 2 বার চক্কর দেওয়ার পর মুরারিবাবু একটা বেঞ্চে কিছুক্ষণ বসে জিরিয়ে নেন। তারপর ধীরে সুস্থে বাড়ি ফেরেন। এদিন পার্ক চক্কর দিয়ে তিনি জিরিয়ে নেওয়ার জন্য একটা বেঞ্চে বসলেন। সব দিন অবশ্য বেঞ্চ খালি পাওয়া যায় না। না পেলে মুরারিবাবু পার্কের একটা রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকেন। আজ পুরো বেঞ্চগুলো খালি। মুরারিবাবু ঘড়ি দেখলেন, 6টা বেজে গেছে। আজ একটু বেশি হাঁটা হয়ে গেছে হয়তো, তাই ক্লান্তিটা যাচ্ছে না যেন। আরও একটু মিনিট 10 বসা যাক। একটু পরে এক ভদ্রলোক এসে বেঞ্চটার অন্য প্রান্তে বসলেন। এক মাথা সাদা চুল, পাকানো গোঁফ, পরনে গিলে করা আদ্দির পাঞ্জাবি আর ধাক্কাপার ধুতি, পায়ে চকচকে পামশু, হাতে একটা কালো ছড়ি। বেশ শৌখিন মনে হচ্ছিল লোকটাকে। তাছাড়া মিঠে একটা সুগন্ধও টের পাচ্ছিলেন মুরারিবাবু। এই বয়সে সেন্ট মেখে মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন ভদ্রলোক। মনে মনে হাসি এলো মুরারিবাবু। আর চোখে ভদ্রলোককে লক্ষ্য করতে থাকলেন। এবার ভদ্রলোক পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট আর একটা লাইটার বার করলেন। তারপর সিগারেট ধরিয়ে ধোঁয়ার রিং পাকাতে থাকলেন। কিছুক্ষণ পর হঠাৎ সিগারেটটা জুতোর তলায় ঘষিয়ে নিভিয়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন এবং হন্তদন্ত হয়ে হাঁটতে শুরু করলেন। মুরারিবাবু অবাক হয়ে তাকিয়েছিলেন সেই দিকে। ভদ্রলোক পার্কের গেট পেরিয়ে বড় রাস্তার ফুটপাতে গিয়ে পৌঁছেছেন। সেই সময় মুরারিবাবুর চোখে পড়ল ভদ্রলোকের কালো ছড়িটা। সঙ্গে সঙ্গে তিনি ছড়িটা তুলে চেঁচিয়ে বললেন, ও মশাই, আপনার ছড়িটা ফেলে গেলেন যে। ভদ্রলোক যেন শুনতেই পেলেন না। ফুটপাতের ওখানেই বাস স্টপ। প্রায় খালি একটা বাস আসতে সেই বাসে উঠে পড়লেন। বাসটা তক্ষুনি গর্জন করে করে চলে গেল। মুরারিবাবু ছড়িটা হাতে নিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কালো ছড়িটা ওই ভদ্রলোকের মতোই বেশ শৌখিন বলা যায়। হাতওয়ালা ছড়ির হাতলে একটা রূপালি বেশ নকশা সুন্দর রয়েছে, বাকি অংশ একদম মসৃণ। তলার দিকটা ইঞ্চিখানেক রূপলি খাপে মোড়া। মুরারিবাবু অগত্যা ছড়িটা নিয়ে বাড়ি ফিরলেন। কাল মর্নিং ওয়ার্কে গিয়ে যদি ওনার দেখা পান তাহলে অবশ্যই ফেরত দিয়ে দেবেন, আর কাল যদি না দেখা পান পরশুও ছড়িটা উনি নিয়ে যাবেন। যতদিন না ওর দেখা পাচ্ছেন ততদিন এটা সঙ্গে নিয়ে তিনি মর্নিং ওয়ার্কে বেরোবেন। সেদিন রাতে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল মুরারিবাবুর। তারপর ঝাঁঝালো একটা মিঠে সুগন্ধ টের পেলেন। প্রথমে ভাবলেন যে মনের ভুল হবে বোধহয়, কিন্তু পরে বুঝলেন যে এটা মনের ভুল নয়। ঘরে সত্যিই সুগন্ধ যেন ম করছে। আর ভোরবেলা পার্কের সেই ভদ্রলোকের কথাটা মনে পড়ে গেল। ঠিক এই গন্ধটাই তো তখন পেয়েছিলেন তিনি, কিন্তু সেই সুগন্ধ এখন ওনার ঘরের ভিতর কেন? চমকে উঠে টেবিল ল্যাম্পের সুইচটা জ্বেলে দিলেন। তারপর মশারি থেকে বেরিয়ে টিউবলাইটটাও জ্বাললেন। ঘরে তিনি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই, থাকবেই বা কেমন করে? মশার জন্য মাথার দুদিকের দুটো জানলা সন্ধ্যার আগেই বন্ধ করে দেন তিনি।
পায়ের দিকে, অর্থাৎ বাড়ির ভেতরের দিকে দুটো জানলার মধ্যে একটা বন্ধ করেন, অন্যটি শুধু খোলা থাকে। পাশের ঘরের যাওয়ার দরজা, বারান্দা যাওয়ার দরজা সমস্তই ভেতর থেকে বন্ধ আছে। তাহলে সুগন্ধটা কোথা থেকে আসছে? এটা কি ভেতরের বারান্দা থেকে আসছে? সেই খোলা জানলার দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ল দেওয়ালের ব্র্যাকেটের হাতলে সেই কালো ছড়িটা তিনি ঝুলিয়ে রেখেছিলেন, সেটা নেই। বুকটা অমনি ধড়াস করে উঠল তার। ছড়িটা গেল কোথায়? অবশ্য তত ভীতু মানুষ তিনি নন। রেলের চাকরি থেকে রিটায়ার করার পর এই পৈতৃক একতলা বাড়িতে বেশ কিছু বছর বসবাস করছেন তিনি। যখন তিনি চাকরি করতেন তখন তার এক বিধবা দিদি এই বাড়িতে একমাত্র ছেলে নকুলকে নিয়ে থাকতো। কিন্তু তিনি রিটায়ার করার আগেই নকুলকে রেলে একটা চাকরি জুটিয়ে দিয়েছিলেন। তো নকুল সেখানে কোয়ার্টার পেয়ে তার সেই মাকে, অর্থাৎ ওনার সেই বিধবা বোনকে নিয়ে গিয়েছেন। সুতরাং উনি এখন একাই এ বাড়িতে থাকেন, নিজে রান্না করে নিজে খান। অবশ্য বরাবরই তিনি একটু স্বাবলম্বী মানুষ। জীবনে কখনো ভূত প্রেত তিনি দেখেননি। ভূত প্রেত আছে কি নেই তা নিয়ে কখনো মাথাও ঘামাননি। অবশেষে এই বয়সে যে আমার একটা ভুতুড়ে ঘটনার সাক্ষী হতে হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। মাথা ঠান্ডা রেখে ঘটনাটা বুঝতে চাইছিলেন। এটা এক অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার। ভোরবেলা পার্কে দেখা সেই ভদ্রলোক জলজ্যান্ত মানুষ, রহস্য যেটুকু ছিল সেটুকু তার আকস্মিক চলে যাওয়া নিয়ে। কিন্তু এখন রহস্যটা তো রীতিমতো ঘোরালো হয়ে উঠল। একটু পরে তিনি টের পেলেন ঝাঁকে ঝাঁকে মশা তার দু পায়ে যথেষ্ট হোল ফোটাচ্ছে। আর এই তল্লাটে তো মশার প্রচণ্ড উৎপাত। দেওয়ালের সুইচ টিপে টিউবলাইটটা বন্ধ করে তিনি মশারির ভেতর আবার ঢুকে পড়লেন। এখন তিনি মরিয়া, যা ঘটে ঘটুক, তিনি কিচ্ছু গ্রাহ্য করবেন না। কিছুক্ষণ পর মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের সুইচটাও বন্ধ করে দিলেন। মাথার উপর নতুন সিলিং ফ্যান নিঃশব্দে ঘুরছিল। সুগন্ধটা তখনও মম করছিল, আর সেই সুগন্ধের যেন কি একটা মাদকতা ছিল। সেই মাদকতা অবস্থাতেই ঘুমের ঘোরে তলিয়ে গেলেন তিনি। এক প্রাক্তন রেলের গার্ড, মুরারি মোহন ধারা। ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে। ভোর 5টায় সেই অ্যালার্ম বাজলে তিনি ঘুম থেকে উঠে অন্য দিনের অভ্যাস মতো তাড়াতাড়ি রেডি হয়ে নেন মর্নিং ওয়ার্কে যাবার জন্য। তখনই তার মনে পড়ে গেল রাত্রের সেই অদ্ভুত ঘটনার কথা। কিন্তু না, ঘরে তো এখন সেই সুগন্ধটা আর তিনি পাচ্ছেন না। আর কি আশ্চর্য, কালো ছড়িটা তো যেখানে ছিল সেখানেই ঝুলছে। তাহলে বোধহয় তিনি একটা অদ্ভুত স্বপ্নই দেখেছেন। কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না তিনি। প্রতিদিনের মতো মশারি তুলে সিলিং ফ্যানের সুইচটা অফ করে কালো ছড়িটা হাতে নিয়ে মর্নিং ওয়ার্কে বেরোলেন তিনি। যথারীতি দরজায় তালা এঁটেই বেরোলেন। পার্কে পৌঁছে চারিদিকটা ভালোভাবে লক্ষ্য রাখছিলেন তিনি, কিন্তু কোথাও সেই আগের দিনের ভদ্রলোককে তিনি দেখতে পেলেন না। আজ আবার চড়বার চক্কর দিয়ে বেঞ্চটার কাছে এসে বসলেন। দেখলেন তিনি তার বয়সী 6জন বৃদ্ধ সেই বেঞ্চটাতে বসে রয়েছে। তিনি তাই পার্কের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন। আজ অনেক ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। তার দৃষ্টিও চঞ্চল বেশ, কারণ চারিদিকে তাকিয়ে তিনি শুধু সেই ভদ্রলোককে বারবার খুঁজে চলছিলেন, কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না। অগত্যা কি আর করা যাবে,
ছড়িটা নিয়ে আজ একটু দেরি করেই বাড়িতে ফিরলেন তিনি। কালো ছড়িটা আগের দিনের মতো সেই দেওয়ালে আবার ঝুলিয়ে রাখলেন। এদিন রাত্রে অবশ্য সতর্কভাবে জেগেছিলেন তিনি। ফ্যানের বাতাসে মশারি দুলছিল, তাই ব্র্যাকেটে জোড়ানো দেওয়ালের যে ছড়িটা সেটাকে ঠিক ঠাহর করতে পারছিলেন না। ফ্যান বন্ধ থাকলে টেবিল ল্যাম্পের আলোয় মশারির ভেতর থেকে ওটা চোখে পড়ে। টেবিল ল্যাম্পটা আজ ইচ্ছে করেই জেলে রেখেছিলেন। ক্রমে পাড়া নিঝুম হয়ে এলো। গলিতে রিক্সা চলাচলও বন্ধ হয়ে গেল একসময়। মুরারিবাবুর চোখের পাতা ঘুমে জড়িয়ে আসছিল, তবুও তিনি কষ্ট করে জেগে থাকলেন। রেলের গার্ড ছিলেন তিনি। ঘুম এলেও মনের জোরে তাকে অনায়াসে তাড়াতে পারতেন। কতক্ষণ পর জানি না, হঠাৎ একটা শব্দ হলো, ঠিক গত রাত্রে যেমন হয়েছিল। আজ জেগে আছেন বলে বুঝতে পারলেন উঁচু থেকে যেন কোনো একটা হালকা জিনিস পড়ে যাওয়ার মতো শব্দটা। খট খট খটাস। তারপরই আচম্বিতে না খেয়ে এসে ঝাঁপিয়ে পড়ল সেই মাদকতার এক আশ্চর্য সুগন্ধ। কয়েক মুহূর্তের জন্য অজানা আতঙ্কে তার যেন শরীরটা ভারী হয়ে গেল। কিন্তু আজও তিনি মরিয়া। তিনি ব্যাপারটা বুঝতে পারার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। মশারির ভেতর থেকে বেরিয়ে চাপা গর্জন করলেন, তবে রে বেটার ছেলে। তারপর টিউবলাইটটা জেলে ব্র্যাকেটের দিকে তাকালেন। অমনি ভীষণ চমকে উঠলেন তিনি। কালো ছড়িটা দেওয়াল থেকে নিচে পড়ে গেছে। তাহলে এই শব্দটাই কাল রাতে তার ঘুম ভাঙিয়েছিল। কিন্তু আজ রাতেও তো তিনি একই শব্দই শুনেছেন। দেওয়াল থেকে ছড়ি পড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ফ্যানের বাতাসের ধাক্কায় ছড়িটা দুলতে দুলতে হয়তো পিছলে পড়ে গিয়েছে। কিন্তু এই সুগন্ধটা! তিনি ছড়িটা তুলে দেওয়ালে রাখার জন্য যেই পা বাড়িয়েছেন, সেই সময় সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটে গেল। ছড়িটা মেঝে থেকে শটান সোজা হয়ে দাঁড়ালো। তারপর শূন্যে ভেসে খোলা জানলার গড়াদের ফাঁক দিয়ে ভেতরের বারান্দায় চলে এলো। এবার বারান্দায় চাপা খুটখুট শব্দ হতে লাগলো। তিনি স্তম্ভিত হয়ে পড়লেন। তার মনে হলো কে যেন ভেতরের বারান্দায় ছড়ি ঠুকে ঠুকে পায়চারি করছেন। সাহস করে জানলায় উঁকি দিলেন তিনি। বারান্দার উপরে 40 ওয়াটের একটা বাল্ব সারা রাতই জ্বলে। যা ছিচকে চোরের উপদ্রব রয়েছে এলাকায়। হঠাৎ শব্দটা থেমে গেল। উঁকি মেরে তিনি কাউকে দেখতে পেলেন না, তবে সেই সুগন্ধটা এখনো ঘরের ভেতর মোমো করছে। ক্রমশ মাথাটাও যেন গুলিয়ে আসছে। চোখের দু পাতা যেন ঘুমে জড়িয়ে আসছে। টলতে টলতে মুরারিবাবু আলো নিভিয়ে গত রাতের মতো মশারিতে ঢুকে গেলেন আর তাড়াতাড়ি ঘুমিয়েও পড়লেন। যথারীতি ভোর 5টায় অ্যালার্ম বাজল। তিনি মর্নিং ওয়ার্কের জন্য তৈরিও হলেন। কিন্তু কি আশ্চর্য, তিনি দেখলেন কালো ছড়িটা কালকের মতো আজকেও সেই দেওয়ালেই ঝুলছে, আর ঘরে কোনো সুগন্ধ নেই। হ্যাঁ, স্বপ্ন ছাড়া আর কি? ওনার মনে হলো পরপর 2 রাত্রি তিনি একই স্বপ্ন দেখেছেন। আসলে ছড়িটার রঙটা কালো এবং ওই ভদ্রলোকও সেদিন ওইভাবে এমন ফেলে গিয়ে হন্তদন্ত করে বাসে চেপে চলে গেলেন। তারপরেই মনে যেন একটা খটকা বেঁধেছিল, আর সেই খটকা থেকেই হয়তো তিনি স্বপ্ন দেখে থাকবেন, এমনটাই ভাবলেন। তাই এদিনও পার্কে গিয়ে সেই ভদ্রলোককে অনেক খোঁজার চেষ্টা করলেন, কিন্তু খুঁজে পেলেন না। তবে আজকে সেই বেঞ্চটায় বসার মতো জায়গা ছিল বেশ খানিকটা। 3-4 জন ওনার মতো বয়সের লোক ওই বেঞ্চে বসেছিলেন। কালো ছড়িটা একপাশে রেখে
মুরারিবাবু ভাবছিলেন, পরপর 2 রাত্রি একটা অদ্ভুত স্বপ্ন তিনি একবারে হুবহু এক দেখলেন। আজ রাতেও যদি ওই স্বপ্নটা আবার দেখেন। অমন বিদকুটে স্বপ্ন কি প্রতি রাতে দেখতে কারো ভালো লাগে? তাছাড়া এভাবে কালো ছড়িটার রহস্য নিয়ে মাথা ঘামালে তিনি তো সত্যিই পাগল হয়ে যাবেন। তার চেয়ে বরঞ্চ ছড়িটা এখানেই ফেলে রেখে দিয়ে যাক। সেই ভদ্রলোকের মতো ছড়িটা ফেলে দিয়ে তিনি কেটে পড়ার কথা একবার ভাবলেন। এমন তো হতেই পারে যে কালো ছড়িটা সেই ভদ্রলোকেরও নয়, তিনিও এর পাল্লায় পড়ে ভুতুরে স্বপ্নের চোটে নাকাল হয়ে এটাকে এখানে ফেলে রেখে দিয়ে কেটে পড়েছিলেন। অনেক ভেবে তিনি ছড়িটা ফেলে রেখে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন। তারপর হন্তদন্ত হয়ে হাঁটতে শুরু করলেন। কিন্তু ওনার বরাতটা অন্যরকম। বেঞ্চের এক ভদ্রলোক ছড়িটা নিয়ে ছুটে এলেন। আরে ও মশাই, আপনার ছড়ি যে, ছড়িটা তো ফেলে চলে যাচ্ছিলেন। বেগতিক দেখে তিনি জোরে মাথা নেড়ে বললেন, না, ওটা তো আমার ছড়ি নয়। ভদ্রলোক যেন তেড়ে এলেন। আমার নয় মানে? আপনি এটা হাতে নিয়ে যে বেঞ্চে বসলেন আমরা সবাই দেখেছি, আবার বলছেন যে আমার নয়। তিনি বললেন, আপনি ভুল দেখেছেন, আমি ছড়ি হাতে বেঞ্চে বসিনি, ছড়িটা ওখানেই রাখা ছিল। এবার তর্ক বেঁধে গেল। ভদ্রলোক চেঁচিয়ে ডাকলেন, অবিনাশদা, রঞ্জনবাবু, আপনারা শিগগিরই এখানে আসুন তো। ওনার কথা শুনে ওই বেঞ্চে বসা 4 জন প্রবীণ ভদ্রলোক হন্তদন্ত হয়ে ছুটে এলেন। তারপর কথাটা শুনে সবাই এক বাক্যেই বললেন, পরিতোষবাবু তো ঠিকই বলেছেন। আমরাও দেখেছি আপনি এই কালো ছড়ি হাতে নিয়ে সেই বেঞ্চটায় বসলেন, আর এখন বলছেন ওটা নাকি আপনার নয়। ব্যাপারটা কি একটু খুলে বলুন তো। সব কথা খুলে বললে হয়তো ওনারা পাগল ভেবে হাসি ঠাট্টা তামাশা করবে। এই জন্য তিনি একটা শ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, দিন ছড়িটা। বলে ছড়িটা নিয়ে তিনি হন্তদন্ত হয়ে পার্ক থেকে বেরিয়ে এলেন। ওরা 4 জনে তখন সত্যি সত্যিই হাসাহাসি করে বলছে যে একেবারে বদ্ধ পাগল। আর মুরারিবাবুও মনে মনে বললেন, এখনও পাগল হইনি, তবে শিগগিরই যে পাগল হয়ে যাব এই হতচ্ছাড়া ছড়িটার জন্য। গলিতে ঢুকে তিনি ঠিক করলেন, ছড়িটা বরং থানায় জমা দেবেন। শুধু বলবেন এটা আজ তিনি ভোরবেলা পার্কে কুড়িয়ে পেয়েছেন। তাই বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 গ্লাস চা খেলেন তিনি। এরপর ছড়িটা নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কিন্তু থানায় গিয়ে আরেক কাণ্ড। থানার বড়বাবু ছড়িটা দেখে উত্তেজিতভাবে হাঁক দিলেন, সমাদ্দারবাবু, শিগগির আসুন। একজন পুলিশ অফিসার অত্যন্ত হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। হ্যাঁ বলুন স্যার। দেখুন তো, এটা সেই আড্ডিবাবুর ছড়িটা কিনা? ও স্ত্রী বলেছিলেন একটা কালো ছড়ি হাতানোর জন্য ওই ডাকাতরা আড্ডিবাবুকে খুন করেছিল। ভদ্রমহিলা ছড়িটার যে ডেসক্রিপশন দিয়েছিলেন এটা তার সঙ্গে মিলে যাচ্ছে হুবহু, তাই না? সমাদ্দারবাবু ছড়িটা দেখে বেশ চমকে উঠেছিলেন। ওটা হাতে নিয়ে হাতলের রূপালি অংশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর তিনি বললেন, হ্যাঁ স্যার, এই তো এখানেই সেই খোদাই করা আছে SK আড্ডি, তার মানে সুশীল কুমার আড্ডি। মুরারিবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন। কি বলবেন তিনি ভেবেই পাচ্ছিলেন না। বড়বাবু তার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন, দেখুন মশাই, এটা এক সাংঘাতিক মার্ডার কেস, কোনো ছেলে খেলা নয়। সত্যি করে বলুন তো আপনি এটা কোথায় পেয়েছেন? সমাদ্দারবাবু বললেন, স্যার আগে দেখাই যাক না এটার ভেতরে হিরেগুলো আছে কি না। যদি না থাকে তাহলে এই ভদ্রলোককে অ্যারেস্ট করতে হবে। বলে তিনি ছড়িটার হাতল ঘোরাতে শুরু করলেন। মুরারিবাবু অবাক হয়ে দেখলেন প্যাঁচটা খুলে হাতলটা আলাদা হয়ে এলো। তারপর সমাদ্দারবাবু ছড়ির দিকটা
ছড়ির যে মাথার দিকটা সেটা টেবিলে ঠুকতে থাকলেন। কয়েকবার ঠোকার পর খুদের 3 টুকরো উজ্জ্বল কি জিনিস একটা বেরিয়ে এলো। সকালের জানলা দিয়ে রোদটা এসে পড়েছিল বড়বাবুর টেবিলে, আর সেই রোদে 3 টুকরো জিনিস থেকে চোখ ধাঁধানো ঝলমলানো দীপ্তি পুরো ঘরটাকে মাতিয়ে তুলল। তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন। এবার বড়বাবু সহাস্যে বললেন, আপনিই তো এই ছড়িটা পেয়েছিলেন, কোথায় পেলেন বলুন তো সঠিক করে মশাই? মুরারিবাবু গুম হয়ে বললেন, আজ ভোরবেলা পার্কে কুড়িয়ে পেয়েছি। কিন্তু ব্যাপারটা কি স্যার? বললুম না, মার্ডার কেস। বড়বাবু বললেন, কদিন আগে সুশীল কুমার আড্ডি নামে এক ভদ্রলোক এই ছড়ি হাতে বেড়াতে বেরিয়েছিলেন। তারপর একটা গলির মোড়ে তার ডেড বডি পাওয়া যায়। সমান্তরবাবু বললেন, স্যার আমার মনে হচ্ছে যে কোনো কারণেই হোক খুনিরা এই ছড়িটা হাতাতে পারেনি। তখন বড়বাবু বললেন, কারণটা এবার আসামি দুটোর মুখ থেকেই শোনা যাক। ওদের হাজত থেকে এখনই নিয়ে আসুন, ওরা এবার কি বলে শোনা যাক। সমান্তরবাবুর নির্দেশে 2জন কনস্টেবল হাতকড়া আর কোমরে দড়ি বাঁধা 2 লোককে টানতে টানতে নিয়ে এলো। একজন বেটে গাঁট্টা গোট্টা আর অন্যজন রোগা। সমান্তরবাবু তাদের পেটে কতকবার বেটনের গুঁতো মেরে বললেন, বল হতচ্ছাড়ারা, এই ছড়ির জন্যই তোরা সুশীলবাবুকে মার্ডার করেছিলি না? কিন্তু ছড়িটা হাতাতে পারিসনি কেন? সেই বেটনের গুঁতোয় চুল খামচে বেজায় টানাটানির চোটে অস্থির হয়ে বেটে লোকটা বলে উঠল, আগে আমরা 2জন সঙ্গে ছিলাম বটে, তবে খুনটা করেছিল বেচুলাল স্যার। সত্যিই কিন্তু সে ছড়িটা হাতিয়ে নিয়েছিল। পরদিন বেচুর কাছে গিয়ে শুনি ছড়িটা নাকি তার ঘর থেকে নিরাপত্তা হয়ে গেছে। আমরা বিশ্বাস করিনি, ওকে খুব শাসিয়েছিলাম। বেচু মা কালীর দিব্যি কেটে বলেছিল। রাত দুপুরে খুটখুট শব্দ শুনে সে আলো জ্বেলে দেখিয়েছিল যে ছড়িটা নাকি ঘরের জানলা থেকে গলিয়ে হেঁটে হেঁটেই চলে গেল, আর ঘরে ঝাঁঝালো একটা সেন্টের গন্ধ। আপনারা বেচুকে খুঁজে বার করুন স্যার, ওর কাছ থেকে সবটা জানতে পারবেন। এবার মুরারিবাবু আর চুপ করে থাকতে পারলেন না, বলে উঠলেন, একটা কথা জিজ্ঞাসা করি, সুশীলবাবুর মাথার চুল কি সাদা ছিল? বেটে আসামি ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আগে হ্যাঁ। ওর পরনে কি গিলে করা আদ্যির পাঞ্জাবি ছিল? আগে। পরনে ধাক্কা পাড়ের ধুতি আর পায়ে পামসু ছিল? আগে। মুরারিবাবু চুপ করে গেলেন। বড়বাবু বললেন, আপনি সুশীলবাবুকে চিনতেন নাকি মশাই? মাথাটা আস্তে করে দুদিকে নেড়ে তিনি বললেন, এবার কি আমি যেতে পারি স্যার? হ্যাঁ অবশ্যই, তবে নাম ঠিকানা আর একটা স্টেটমেন্ট লিখে দিয়ে যান। সমান্তরবাবু, আপনি এনার স্টেটমেন্টটা নিয়ে নিন। কাঁপা হাতে স্টেটমেন্টের তলায় নাম ঠিকানা লিখে থানা থেকে বেরিয়ে এলেন তিনি। তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ একটু থেমে গিয়ে ভাবলেন, বড়বাবুকে কি সত্যিই বলে আসবেন? খুনি বেচুলাল ঠিক কথাই বলেছিল তাই তুই স্যাঙ্গাতকে। কিন্তু না, কথা বাড়িয়ে লাভ নেই। পুলিশের আইনে তো আর ভূতপ্রেত বলে কিছু নেই। তবে আসল ঘটনা খুলে বলতে গেলে হয়তো তিনিও এই কেসে নিজে জড়িয়ে যাবেন। তার চেয়ে বাবু চুপচাপ কেটে পড়াই নিরাপদ। তবে হ্যাঁ, একটা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে, সুশীলবাবুর আত্মা যেন ঠিক এটাই চাইছিলেন। তাই মুরারিবাবুর মতো ভালো মানুষ শেষ অবধি তার ছড়িটা থানায় জমা না দিয়ে পারবেন না। তাই ছড়িটা তিনি ওইভাবে বেঞ্চে তার কাছে ফেলে রেখে সুশীলবাবুর আত্মাও উধার হয়ে গেছিল।